টুকাই। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলিতে আমি আর আমার এক বোন আর এক ভাই আর আমার বাবা মা ছিলাম। আমি বাড়ির সবচেয়ে বড় ছেলে। আমার বাবা একটা বড় ফ্যাক্টরিতে ম্যানেজারে চাকরি করতেন। কাজ খুব বেশি হওয়ার কারণে তার বেতনও ভালোই ছিল। কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এই কারণে আমার চাকরি পাওয়া দরকার। আমি এমএ পাস, এই কারণে খুব সহজে আমি একটা বেসরকারি স্কুলের টিচারের চাকরি পেয়ে গেলাম। আমি এই চাকরিটা করতে তো চাইতাম না, কিন্তু কতদিন আর বাবার টাকায় নিজের খরচ পূরণ করব। এখন আমি যুবক হয়ে গেছি, তাই আমার একটা চাকরির দরকার। আর আমি একটা বেসরকারি স্কুলে চাকরি পেয়েও গেলাম। বাবার কাজ খুব ভালোই চলছিল, আর আমিও ভালো স্যালারি পাচ্ছিলাম। এই কারণে আমাদের বাড়িতে কোনো জিনিসেরই অভাব ছিল না। আমাদের জীবন খুব আনন্দের সাথে কাটছিল। আমি স্কুলে ক্লাস 8-এ বাচ্চাদের পড়াতাম। স্কুলে নতুন অ্যাডমিশন শুরু হয়েছিল। বাচ্চাদের জন্য নতুন ক্লাস আর নতুন ভর্তি হওয়ার বাচ্চাদের জন্য সব কিছুই নতুন। স্কুলে চাকরি করা আমার 1 বছর হয়ে গেছে। আমাকে ক্লাস 8-এর দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ক্লাসে 40টার মতো বাচ্চা পড়তো। আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক অবধি ছিল, আর ছেলে মেয়ে একসাথেই পড়তো। আমি কখনোই বাচ্চাদের উপর রাগ করিনি, তাদের সব সময় ভালোবেসে পড়াতাম। এই কারণে বাচ্চারা আমাকে তাদের ফেভারিট টিচার মনে করত। একদিন আমি ক্লাসে বাচ্চাদের খাতা চেক করছিলাম, তখনই একটা মেয়ে আমার কাছে এলো। মেয়েটির বয়স 13+ হবে। আমি মনোযোগ সহকারে আমার সামনে রাখা খাতা চেক করছিলাম। এই সময় হঠাৎ ওর কথা শুনে আমি চমকে উঠলাম। ওর দিকে তাকিয়ে আমার মনে হলো হয়তো আমার শুনতে কিছুটা ভুল হয়েছে। তাই আমি ওকে জিজ্ঞাসা করলে ও আবার বলতে লাগলো, স্যার, আমার বিয়ে আপনার সাথে হবে, আর আপনি আমার বর হবেন। ও পরপর একই কথা দুবার বলায় আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে থেকে গেলাম। ও এমন নির্ভীকভাবে কথাটা বলছিল যেন ওর কথা সত্যি হয়ে যাবে। আমি ওকে বললাম, তুমি এসব কি বলছো? ওর নাম গুনগুন, খুব সরল একটা মেয়ে। ও আমাকে আবার বলল, স্যার, আপনার বিয়ে আমার সাথেই হবে, আমি আপনার বউ হব, আর আপনি আমার বর। ও আর একবার যখন এই কথাটা বললো, তখন আমি খিলখিল করে হেসে ফেললাম। আমি ওর কথাকে ইয়ার্কি ভেবে ইগনোর করে দিলাম। ওকে বললাম না, বরং ওর কথাকে ইগনোর করে ওর জায়গাতে ফেরত পাঠিয়ে দিয়ে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ও বাচ্চা মেয়ে, এই কথা ভেবে আমি ওকে ইগনোর করে দিয়েছি। কিন্তু এরপরে আমি যখনই ওকে দেখি, তখনই ওর বলা কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকতো। গুনগুন পড়াশোনায় খুবই ইন্টেলিজেন্স ছিল, এই কারণে ও বাকি টিচারের মতো আমারও নজরে ছিল। আমার পড়ানোর একটা টাইপ এই ছিল যে আমি সব বাচ্চাদের সবার নজরে দেখতাম, তাদের সাথে একই রকম ব্যবহার করতাম। কোনো বাচ্চাকে তার বুদ্ধি নিয়ে বেশি কিছু বলতাম না, কেননা আমি নিজেই এই রকম সময়ের মধ্য দিয়ে পার হয়েছি। তাই আমি জানতাম টিচার যখন ব্যঙ্গ করে তখন খুব খারাপ লাগে। তাই তো আমি সবসময় ওই জিনিসটা মাথায় রাখতাম। আমি ওই বাচ্চা মেয়েটার কথা ইগনোর করে দিয়েছিলাম। ভেবেছিলাম ও বাচ্চা মেয়ে, তাই ওর এইসব কথাকে সিরিয়াসলি নেওয়ার কোনো মানেই হয় না। তবে ওর সরল মুখে এই কথাকে আমি অবশ্যই এনজয় করতাম। ছুটির সময় আমি স্কুল থেকে তাড়াতাড়ি করে বাড়িতে এলাম, যাতে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আরাম করতে পারি। কিছু সময় পরে আমি বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে খাবার খেলাম, আর তারপর নিজের ঘরে গিয়ে দুপুরে ঘুম দেওয়ার জন্য শুয়ে পড়লাম। কিছু সময় পরে ঘরের দরজা খোলার আওয়াজে চোখ খুলে দেখলাম আর কেউ না, আমার মা ঘরে আসছে। মাকে দেখে আমি সোজা হয়ে বসলাম। মা ভেতরে এসে আমার পাশে বসে পড়লেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হলো মা, তুমি তো শুয়েছিলে? মা আমার প্রশ্ন শুনে বলতে লাগলেন, হ্যাঁ শুয়েছিলাম, কিন্তু আমার তোর সাথে একটা দরকারি কথা বলার আছে, তাই তোর ঘরে এলাম। মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে মায়ের আমার সাথে এমন কি জরুরি কথা আছে যে সে নিজের দুপুরের ঘুম ছেড়ে বলতে এসেছে। আমি খুব চিন্তিত হয়ে মাকে বললাম, হ্যাঁ মা, বলো কি বলবে। আমাকে চিন্তিত দেখে মা হাসতে লাগলেন, আর আস্তে আস্তে করে আমার হাত ধরে বললেন, তোকে খুব দরকারি একটা কথা বলতে হবে, কেননা তোর বাবা তোর জবাব জানতে চায়। মা যেভাবে এই কথাটা বলল, তাতে আমি আরো চিন্তায় পড়ে গেলাম, আর চিন্তিত মুখে মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা বলল যে আসলে তোর বিয়ের বয়স হয়ে গেছে, আর আমরা তোর বিয়ে দিতে চাই, সেজন্য আমরা তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি। এখন আমি তোর জবাব জানতে এসেছি, যাতে আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা এগোতে পারি। মেয়েটা খুব ভালো আর পড়াশুনোও জানে, আর তাদের বাড়ির অবস্থাও ভালো। তোর বাবার তাদের ফ্যামিলির খুব পছন্দ হয়েছে, আর আমারও মেয়েকে খুব পছন্দ হয়েছে। এই কারণেই আমি তোর মত জানতে এসেছি, যাতে তোকে দেখার জন্য তাদেরকে আমরা বাড়িতে ডাকতে পারি। আমি মাকে বললাম, মা, আমি এক্ষুনি বিয়ে করতে চাই না, এখনো আমার চাকরি করে 1 বছরও হয়নি,
এখন আমি ইনকাম করে আগে কিছু টাকা পয়সা জমাতে চাই, তারপর বিয়ে করব। মা বললেন, বাবা নিজের মায়ের দিকেও একটু খেয়াল কর। বাড়ির সমস্ত কাজের বোঝা আমার উপরে। এখন আমার এই শরীরে এতটা শক্তি নেই যে আমি বাড়ির সমস্ত কাজ করতে পারবো। সারাদিন তোর বোন স্কুল আর টিউশনিতে ব্যস্ত থাকে, আর আমি বাড়িতে একলা থাকি। বাড়িতে বৌমা এলে আমার সাথে থাকবে, আর তাতে আমার মনটাও ভালো থাকবে। আমি জীবিত থাকতে থাকতে আমার নাতি নাতির মুখ দেখতে চাই। মায়ের সমস্ত কথা শোনার পরে আমি মায়ের দিকে অবাক হয়ে তাকালাম, আর মাকে বললাম, এটা তুমি কিরকম কথা বলছো? হঠাৎ আমার সেই মেয়ে গুনগুনের কথা মনে পড়ে গেল, যে আজকেই আমাকে বলেছিল যে আমার বিয়ে ওর সাথে হবে আর আমি ওর বর হব। তখন আমি ওর কথা শুনে হেসে দিয়েছিলাম, কিন্তু এখন সত্যি আমার বিয়ের কথা চলছে। মা বলতে লাগলো, কি এত ভাবছিস? আমাকে তাড়াতাড়ি বল, যাতে মেয়ের বাড়িতে তাড়াতাড়ি খবর দিতে পারি। মায়ের কথায় আমি চট করে বাস্তবে ফিরে এলাম। মাকে বললাম, না না, কিছু না, আমি অন্য কিছু ভাবছিলাম। তোমাদের যা ঠিক মনে হয় তোমরা তাই করো। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম, আর তাদের এই সিদ্ধান্তের উপর খুব খুশি ছিলাম। আমি তাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আমি জানতাম যে আমার বাবা মা আমার জন্য কখনোই কোনো খারাপ সিদ্ধান্ত নেবে না। এই কারণে আমি নিজের বাবা মায়ের সমস্ত সিদ্ধান্তের মান রাখতাম। আমার মা আমার সিদ্ধান্ত শুনে খুব খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করে নিজের ঘরে চলে গেল। আর যাওয়ার সময় আমাকে বলছিল, তুই আরাম কর। আমি মায়ের এই সমস্ত কথা চিন্তা করতে করতে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আমি আমার বাবা মায়ের বড় ছেলে, এই কারণেই তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমি আমার দুই ভাই বোনকেও সেই স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি যেখানে আমি চাকরি করতাম। যদিও আমি টিচিংয়ের কাজে ঢুকেছিলাম, কিন্তু আমি অন্য কাজও করতে চাইতাম। আমি ভেবে রেখেছি যে যখনই আমি অন্য কোনো ভালো চাকরি পেয়ে যাব, তখন আমি টিচিং ছেড়ে দিয়ে সেই কাজে লেগে যাব। স্কুলে চাকরি করা আমার 1 বছর হয়ে গেল। আমার বাবা আমার উপরে খুব খুশি ছিল, কেননা আমি নিজের সামর্থ্যের উপর আমি এই চাকরি পেয়েছি। আমি বাচ্চাদেরকে খুব ভালোবেসে পড়াতাম। আমি কখনোই বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতাম না। স্কুলের সমস্ত স্টাফ আমার সম্মান করত, আর সমস্ত ছাত্রছাত্রীরাও আমাকে খুব সম্মান করত। আমার বাবা আমার উপরে খুব খুশি হয়েছিল যে আমি তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নিয়েছি। এখন আমি ক্লাস 8-এ পার্মানেন্ট টিচার, আর 8-এর বাচ্চাদের পড়াতাম। আজকে আবার গুনগুন আমার কাছে এসে খুব নির্ভীকভাবে আমাকে বিয়ের কথা বলতে লাগলো। আমি আজকে আবারও হেসে এড়িয়ে গেলাম। আমি এটাই ভাবলাম যে ও বাচ্চা মানুষ, আর প্রায় বাচ্চারা এরকম কথা বলে ফেলে। আমি আমার বাবা মাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছি, আর মেয়ের বাড়িতেও আমার উত্তর পৌঁছে গেছে। মা বলেছিল যে কিছুদিন পরে মেয়ের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আমাকে দেখতে আসবে, যাতে আমি হেসে মাথা নাড়িয়ে দিলাম। পরের দিন আবার আমি স্কুলে 8-এর বাচ্চাদের পড়াচ্ছিলাম। তখন হঠাৎই ওই মেয়ে আমার কাছে এলো আর বলতে লাগলো, স্যার, আমার বিয়ে আপনার সাথে হবে, আর আপনি আমার বর হবেন। আমি আজকে ওর মুখে একই কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু আমি আবার হেসে ওর কথা উড়িয়ে দিলাম যে ও বাচ্চা মানুষ, আর ও না বুঝেই এইসব কথা বলছে। গুনগুন আমাকে এই কথা বলে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। এরপর আমি অন্যান্য বাচ্চাদের নিয়ে এত বিজি হয়ে গেলাম যে ওর কথা ভুলেই গেলাম। কিন্তু কয়েকদিন দেখার পরে আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে ওই মেয়ে নিজের কথায় একদম পাক্কা ছিল, কেননা ও প্রতিদিনই আমাকে সে একটাই কথা বলতো যে আমার বিয়ে আপনার সাথেই হবে, আর আপনি আমার বর হবে। প্রথম প্রথম আমি ওর কথায় হেসে এড়িয়ে যেতাম, কিন্তু কতদিন আর এরকম করা যায়? কেননা এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। মনে হতো যে কোনো দিন ওর ওপরে আমি আমার রাগ ঝেড়ে দেব। আমি বুঝতে পারছি না প্রতিদিন ও একই কথা কেন আমাকে বলছে, আর তাও বিনা কারণে। আমি একদিন ওকে রাগি চোখে বুঝিয়ে দিয়েছিলাম যে ও যেন আর কখনো এরকম কথা না বলে, কিন্তু ও কিছুই বুঝতে চাইছে না। ও আবারও সেই একই কথা প্রতিদিন রিপিট করে যাচ্ছিল। যখন আমি তার কথায় আরও বেশি বিরক্ত হয়ে গেলাম, আর আমি ওর কথায় কোনো সলিউশন দেখতে পাচ্ছিলাম না যে কিভাবে এই বাচ্চা মেয়েটাকে এই সমস্ত কথা থেকে দূরে রাখবো, আমি আমার স্কুলে অন্য কোনো টিচারকেও এই কথা বলতে পারছিলাম না। কেন? আমি জানতাম আমার কথা শুনে তারা একই কথা বলবে যে ও বাচ্চা, অবুঝ, তাই ওর কথা ইগনোর করো। কিন্তু আমি ওকে বাচ্চা ভেবে ওর কথা এড়িয়ে যেতে পারছিলাম না। আর ওর একই কথা প্রতিদিন শুনতে শুনতে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। সেদিনও আমি চেয়ারে বসে ক্লাসে বাচ্চাদের খাতা চেক করছিলাম। তখন ও আবার আমার কাছে এলো আর এসে একই কথা রিপিট করলো, যেটা ও প্রতিদিনই করতো। কিন্তু আজকে আমার সহ্য হলো না। ওর উপরে আমার রাগ এসে গেল, যদিও ও ওর সরল মুখ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। আমি প্রথমে ওকে ভালোবেসে বোঝালাম যে বাচ্চারা এরকম কথা বলে না,
কিন্তু তারপরেও ও সেই কথাই বলল। এখন এই কথা বলাতে আমি ওর উপরে আরো বেশি বিরক্ত হয়ে গেলাম, আর ওকে আচ্ছা করে বকে দিলাম আর বললাম, কালকে তুমি তোমার বাবাকে স্কুলে নিয়ে আসবে। আমি রেগে ওকে এইসব কথা বললাম। তখন ও বলতে লাগলো, স্যার আমার বাবা স্কুলে আসতে পারবে না। আমি ওর বাবাকে স্কুলে ডাকতে চাইছিলাম, যাতে ওর এই ব্যবহারের ব্যাপারে ওর বাবার সাথে কথা বলতে পারি। আর সে নিজের মেয়েকে বোঝাবে যে বাচ্চাদের মুখে এই ধরনের কথা মানায় না। ও আমার কথা তো মানছে না, কিন্তু নিজের বাবার কথা অবশ্যই মেনে নেবে। ও পুরো অবুঝ চেহারা নিয়ে একথা বললে আমি ওকে বললাম, আসতে পারবে না মানে কি? ওর না বলাতে আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু আমি কোনো রকমভাবে নিজের রাগকে কন্ট্রোল করে নিলাম আর ভালোভাবে ওকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কেন স্কুলে আসতে পারবে না? গুনগুন বলতে লাগলো, স্যার আমার বাবা নিজের পায়ে চলাফেরা করতে পারে না। আপনি আমাদের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে নেবেন। ওই বাচ্চা মেয়েটা এমনভাবে কথাটা বললো যে আমি অবাক হয়ে গেলাম। তার মানে ওর বাবা পঙ্গু? আমার বিশ্বাস তো হচ্ছিল না, কিন্তু ও এতটাও বড় না যে এত বড় মিথ্যা কথা বলবে। নিশ্চয়ই ওর বাবা পঙ্গু, তাই ও এই কথা বলেছে। আমি ওর কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম, কারণ আমি ওর বাড়িতে গিয়ে ওর বাবার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখন স্কুল ছুটি হওয়ার পরে আমি ওর সাথে ওর বাড়িতে যাচ্ছি। স্কুল ছুটি হওয়ার পর আমি জরুরি কাগজের ফাইল উঠিয়ে স্কুল থেকে বাইরে বেরিয়ে এলাম। গুনগুন আমার সাথেই ছিল, কেননা আমার সাথে ও ছিল যে আমি ওর বাড়ি ওর পঙ্গু বাবার সঙ্গে দেখা করতে যাব। রাস্তা আর গলি দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট পরে আমরা ওদের বাড়িতে পৌঁছালাম। বাড়িটা খুব বেশি বড় না, বরং খুবই ছোট আর পুরনো। আমি গুনগুনের সাথে ঘরের ভিতরে ঢুকলাম। বাড়ির দেওয়াল অদ্ভুত আর পুরনো টাইপের, কোনো ভৌতিক সিনেমার মতো মনে হচ্ছিল, যেটা দেখে আমার ভালো লাগছিল না। তারপর এদিক ওদিক তাকিয়ে গুনগুনে বাবাকে দেখতে চাইলাম, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছিল না। এক ঘর থেকে দ্বিতীয় ঘরে, তারপর বারান্দায়, রান্নাঘরে, পুরো বাড়িতে দেখার পরেও আমি না তো গুনগুনের বাবা আর না তো ওর মাকে দেখতে পেলাম। ও বলছিল যে ওর বাবা পঙ্গু। যদি ওর বাবা পঙ্গুই হয়, তাহলে সে কোথাও যেতে পারবে না, তাহলে তো তার বাড়িতেই থাকা উচিত। কাউকে কোথাও দেখতে না পেয়ে আমি গুনগুনকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কোথায়? হঠাৎ সে বলল, আমার বাবা সামনের ঘরে আছে। আমি সেই ঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কেননা ওই ঘর আমি আগেই দেখে নিয়েছি। ঘরটা পুরো খালি, একদম সিম্পল ঘর, আর ঘরের মধ্যে কেউই ছিল না। না জানি ও আমাকে কার বাড়িতে নিয়ে এসেছে। যাই হোক, গুনগুনে বলার পরে আমি আবার ওই ঘরে গেলাম। ভাবলাম আর একবার দেখতে কোনো অসুবিধা নেই। যখন আমি সেই ঘরের মধ্যে পা রাখলাম, তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কেননা আমি ঘরের ভিতরে ঢুকতে পেছন থেকে একটা মহিলার কথা বলার আওয়াজ পেলাম। পিছনে ফিরে মহিলাকে দেখিয়ে আমি হঠাৎ করে ভয় পেয়ে আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কেননা সামনে যে দাঁড়িয়েছিল সে পুরো রাগি চোখে আমাকে দেখছিল। আমি তাকে বললাম, কে কে আপনি? দরজা খোলা ছিল, কিন্তু আমি গুনগুনকে কোথাও দেখতে পেলাম না। দরজার সামনে ওই মহিলা দাঁড়িয়ে, আমি তার পাশ দিয়ে বেরোতে পারতাম না। কে এই মহিলা? একে দেখে আমার খুব ভয় করছিল, কেননা মহিলাকে দেখে খুব রেগে আছে বলে মনে হচ্ছিল। কেন আমি গুনগুনের কথা মেনে নিলাম? এখানে আসা আমার বোকামো হয়েছে। এখন আমি কোনো বড় ঝামেলায় ফেসে না যাই। ওই মহিলাটি বলেন, আমি গুনগুনের মা, আর এখন তোমার বিয়ে গুনগুনের সাথেই হতে যাচ্ছে। মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর চিৎকার করে তাকে বললাম, কি ধরনের বাজে কথা বলছেন আপনি? আমার কথা শুনে ওই মহিলার চোখ পাকিয়ে বললেন, আওয়াজ নিচু করে কথা বলো, এখনই তোমার বিয়ের ব্যবস্থা করা হবে। আমি বললাম, আপনি মেয়ে মানুষ বলে আপনাকে সম্মান করছি। এটা কি মগের মূল্য নাকি যে আপনি আপনার 13 বছরের মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? ও 13 বছরের, আর আমি কোথায় 28 বছরের। এমনি তো আমার বিয়ে হতে যাচ্ছে, নিজের মেয়ের বিয়ে দেওয়ার এতটাই শখ যখন, তখন ওর জন্য ওর বয়সী কোনো ছেলে খোঁজ করুন। আমি রাগী স্বরে এই কথা বলে তাড়াতাড়ি করে বাইরের দিকে যাচ্ছিলাম, কিন্তু দরজা থেকে বাইরে বের হওয়ার আগেই হঠাৎ কেউ পিছন থেকে কোনো জিনিস দিয়ে আমার মাথায় মারল। আমি কিছু বুঝতে পারছিলাম না, ব্যথায় আমার মাথা ফেটে যাচ্ছিল। কোনো রকমের পিছনের দিকে দেখলাম গুনগুনের মায়ের হাতে একটা লাঠি, যেটা দিয়ে তিনি আমার মাথায় মেরেছেন। আমি ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। এই সব কিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমি কিছু বোঝার বা চিন্তা করার সুযোগই পাইনি। না জানি আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন আমার মাথা ব্যথা করছিল আর চোখও ভারী ভারী মনে হচ্ছিল। আমি মাথা চেপে কষ্ট কিছুটা কম করার চেষ্টা করলাম। যখন কিছুটা স্বস্তি এলো, তখনই আমার চোখের সামনে অজ্ঞান হওয়ার আগের দৃশ্য ভাসতে লাগলো। যেখানে আমি আছি সেই ঘর খুব অন্ধকার। চতুর্দিকে তাকিয়ে আমার মনে হলো আমি কোনো ফাঁকা ঘরে বসে আছি, যেখানে পুরো জিনিসপত্রে ভরা, আর সেখান থেকে বাজে গন্ধ আসছিল।
এটা সেই ঘর না যেখানে আমাকে গুনগুন নিয়ে এসেছিল। এখন আমি পস্তাচ্ছিলাম যে কেন আমি ওর কথা মেনে নিয়েছিলাম। বাড়িতে আমার মা আমার অপেক্ষা করছে, আর হয়তো টেনশনে পড়ে আমাকে খুঁজছে। না জানি কতক্ষণ থেকে আমি এই ঘরে বন্ধ হয়ে আছি। আমি পকেটে আমার মোবাইল খুঁজলাম, কিন্তু মোবাইল আমার কাছে ছিল না। তার মানে ওই মহিলা আমার মোবাইল পকেট থেকে বের করে নিয়েছে। বুঝতে পারছি না ওই মহিলা কেন আমার সাথে এরকম করছে। আমি তাড়াতাড়ি করে দরজার দিকে এগোলাম, জোরে জোরে দরজা ধাক্কালাম, চিৎকার করে দরজা খুলতে বললাম, কিন্তু কেউই কোনো জবাব দিল না। ক্লান্ত হয়ে আমি সেখানেই বসে পড়লাম আর কারো আসার অপেক্ষা করতে লাগলাম। জানি না এই মহিলা কে আর আমার সাথে কি করতে চাইছে। এই মহিলা আমাকে মারতে চাইছে না তো? কিন্তু সে তো আমাকে নিজের মেয়ের বিয়ে করার জন্য বলছিল। কিন্তু আমি এই বিয়েতে কখনোই রাজি হব না। আর আমি কিভাবে ওকে বিয়ে করতে রাজি হতে পারি? কেননা গুনগুনের বয়স অনেক কম, বলা চলে ও বাচ্চা। বাইরে দিন না রাত্রি কিছুই বুঝতে পারছিলাম না। না জানি কতক্ষণ আমি ওই ঘরে কাটিয়েছি। আমি কখনো বসে পড়তাম, আবার কখনো উঠে হাঁটাহাঁটি করতাম, কেননা আমার খুব খিদে পাচ্ছিল। কিন্তু সেই মহিলা যাকে গুনগুনে নিজের মা বলছিল, সে আমাকে এখানে ঘরে আটকে রেখে চলে গেছে, আর ফিরে এসে আমার খবরও নেওয়ার চেষ্টা করেনি। এসব কিছু ভেবে ভেবে আমার মাথা ব্যথা করতে শুরু করেছিল। হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখলাম সেই মহিলা ঘরের ভিতরে আসছে। তার হাতে একটা ব্যাগ ছিল, যেটা তিনি আমাকে ধরিয়ে দিয়ে বললেন, এই নাও, খাবার খেয়ে নাও। আমার খুব খিদা পেয়েছিল, তাই আমি চুপচাপ ওই ব্যাগটা হাতে ধরে নিলাম। আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই সব কিছু কেন করছেন? তখন ওই মহিলা বলতে লাগলেন, তোমার মা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেবে। সে নিজের প্রতিজ্ঞা ভুলে গেছে। আমি যখন তোমার মাকে এই কথাটা মনে করালাম, তখন সে নিজের প্রতিজ্ঞা থেকে পিছিয়ে আসে। কিন্তু আমি ওকে এত সহজে তো যেতে দেবো না। তাই তো আমি তোমাকে চালাকি করে বাড়িতে ডেকেছি, যাতে তোমার আর আমার মেয়ের বিয়ে দিতে পারে। এই পেপারটা ধরো, আর এতে সাইন করে দাও। মহিলা খুব রেগে রেগে কথা বলছিলেন। তিনি পেপার আর পেন আমার দিকে এগিয়ে দিলেন। আমি তার কথা এই পেপার নিজের হাতে নিলাম, আর যখন পড়ে দেখলাম তখন হতবাক হয়ে গেলাম। আমি বুঝে গেছি যে এটা ম্যারেজ পেপার, যার একদিকে কোনো মেয়ের সাইন করা ছিল, যেটা হয়তো গুনগুনের ছিল। আমি ওই মহিলাকে বললাম, আপনি কেমন মা যে নিজের ছোট বাচ্চা মেয়েকে এত বড় ছেলের হাতে তুলে দিচ্ছেন? আপনি নিজের মেয়ের সাথে এত বড় পাপ কিভাবে করতে পারেন? এখনো ও যুবতী হয়নি, ও বাচ্চা। আপনি নাবালিকা মেয়ের বিয়ে দিতে পারেন না। আপনি জানেন এর জন্য আপনাকে অ্যারেস্ট হতে হবে, কারণ আপনার মেয়ের বয়স এখনো 18 বছর হয়নি। ওই মহিলা বললেন, ও আমার মেয়ে, আমি যেরকম চাই ওর সাথে সেরকম করতে পারি। ও যুবতী হয়নি, কিন্তু তুমি তো যুবক হয়ে গেছো। চুপচাপ এই পেপারে সাইন করে দাও। তোমার মা না হোক, তোমাকে তো তোমার মায়ের প্রতিজ্ঞা পূরণ করতে হবে। আমি বললাম, আমার মা কখনোই একটা বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে করার প্রতিজ্ঞা করতে পারে না। আমার নিজের মায়ের উপর পুরো ভরসা আছে। ওই মহিলা রেগে গেলেন আর আমাকে বললেন, তোমার মা হয়তো তোমাকে বলেনি, কিন্তু এটাই সত্যি। তোমার মা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেবে। আর এখন তোমার মা বলছে যে। এই সময় তার ফোন বাজতে লাগলো। তিনি উঠে ফোনে কথা বললেন, তারপরে আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, আমি কালকে আবার আসবো, আর যেভাবেই হোক এই পেপারের উপর তোমার সাইন চাই, না হলে ভালো হবে না। ওই মহিলা আমাকে ধমকে বাইরে বেরিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই মহিলা কী সব কথা বলছেন। এখন আমি সমস্ত সত্যিটা জানতে চাইতাম। আমি জানতে চাইতাম যে কেন গুনগুনের বিয়ে আমার সাথে দিতে চাইছেন। আমি খাবার খেয়ে নিলাম। সেই রাতটা আমার চিন্তায় কেটে গেল। সে শুধু আমাকে একবারে খাবার দিয়েছিল। হয়তো সে এই কারণে একবারে খাবার দিয়েছিল, যাতে আমি তার কথা মেনে নিই, তার মেয়েকে বিয়ে করে নিই, আর এই পেপারে সাইন করে দিই। আমার নিজের মায়ের ওপর পুরো বিশ্বাস ছিল যে সে কখনো এরকম করতে পারে না। পরের দিন আবার ঘরের দরজা খুললো, আর এবার ঘরের মধ্যে মহিলা নয়, একটা পুরুষ ঢুকলো। কিন্তু আমি এটা দেখে অবাক হলাম যে ওই লোকটা হুইল চেয়ারের উপর বসে আছে। তার মানে এই মানুষটা পঙ্গু। আমার প্রথম যে খেয়াল এলো সেটা হলো, উনি গুনগুনের বাবা না তো। আমি তাকে কিছু জিজ্ঞেস না করার পরেও তিনি বলতে লাগলেন, আমি গুনগুনের বাবা, আর যে আমাকে এখানে আটকে রেখেছিল সে ওর মা। এই লোকটার বয়স মোটামুটি 50 বছর, আর তার স্ত্রীর বয়স মোটামুটি 45 থেকে 46 হবে। আমি এই লোকটাকে কিছু জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু তিনি আমাকে চুপ থাকতে বললেন। এরপরে আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে তার পিছনে আসার ইশারা করলেন। আমি তাড়াতাড়ি করে তার পেছন চলতে লাগলাম। তিনি নিজেই তার হুইল চেয়ার চালাচ্ছিলেন, আর আমি পায়ে হেঁটে তার পিছন যাচ্ছিলাম। আমরা ওই ঘর থেকে বেরিয়ে কয়েকটা গলি পার করে প্রায় 20 মিনিট পরে
তিনি আমাকে অন্য একটা ঘরে নিয়ে এলেন। এই বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দোতলা। বাড়িটা বাইরের থেকে যতটা সুন্দর ছিল তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর ভেতরটা ছিল। তিনি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে এলেন। এরপরে ওই লোকটা আমাকে ফ্রেশ হতে বললেন। আমি তার কথা মতো হাত মুখ ধুয়ে তার সামনে বসে পড়লাম। তিনি চিৎকার করে বললেন, রাইমা, খাবার নিয়ে এসো। বাইরে থেকে খাবারের ট্রে হাতে করে নিয়ে একটা খুবই সুন্দরী যুবতী মেয়ে ঘরের ভেতরে এলো। ওই লোকটা বলল, এ আমার মেয়ে রাই, তুমি খাবার খাও। আমার মেয়ের হাতের রান্না তোমার খুব ভালো লাগবে। আমি খাবার খেতে চাইলাম না। তার কাছে এই বাড়িতে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করলাম। তখন সেই লোকটা বললেন, আমি তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তুমি ভয় পেও না, নিশ্চিত হয়ে আমার বাড়িতে খাবার খেতে পারো। আমি প্রথমে পেট ভরে খাবার খেয়ে নিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছিল আর খাবারটা খুবই টেস্টিও হয়েছিল। খাবার খাওয়ার পরে ওই মেয়েটা আমার সামনে থেকে খাবারের প্লেট উঠিয়ে নিয়ে বাইরে চলে গেল। এরপরে ওই লোকটা বলতে শুরু করলো। সে বলল, আমার মেয়ে আর স্ত্রীর কারণে তোমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সম্ভব হলে আমার মেয়ে আর স্ত্রীকে ক্ষমা করে দিও। ওই লোকটা আমার সামনে হাত জোড় করে নিয়েছিল। আমি তার হাত ধরে মাথা নাড়িয়ে দিলাম। আমি তাকে বললাম, আমার আর আপনার মেয়ের বিয়ের ব্যাপারে যা কিছু বলছিল সেটা কি সত্যি? আমার প্রশ্নে সে হ্যাঁতে মাথা নাড়িয়ে দিল, যেটা দেখে আমার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু এটা সম্পূর্ণ সত্যি না। যখন ওই লোকটা এই কথাটা বলল, তখন আমার মাথা পুরো গুলিয়ে গেল। যদি এটা পুরো সত্যি না হয়, তাহলে পুরো সত্যিটা কি? এই প্রশ্নটা হয়তো আমার চোখে মুখে ফুটে উঠেছিল। ওই লোকটা বলল, পুরো সত্যি আমি তোমাকে বলছি। তার কথা শুনে আমি তার দিকে তাকালাম। যে অর্ধেক সত্যির কারণে আমি গত কয়েক ঘন্টা থেকে যে কষ্টের মধ্যে ছিলাম সেই ব্যাপারে জানা আমার উচিত ছিল। তখনই সে বলতে লাগলো, তোমার মা আর আমার স্ত্রীর মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। এরা দুজন ছোটবেলার বান্ধবী। তোমার মায়ের বিয়ের পরে প্রথমে তুমি হলে। তোমার জন্মের পরে তোমার মা খুব খুশি ছিল, কেননা তুমি ছেলে ছিলে। তোমার জন্মের 4 মাস পরে আমার মেয়ের জন্ম হয়, যে এখনই খাবার নিয়ে এসেছিল। আমার স্ত্রী মেয়ে হওয়াতে নিরাশ হয়ে গেছিল, কেননা সেও ছেলে চাইতো। তখনই তোমার মা রাইকে তোমার জন্য চেয়ে নেয়। এই কথা শুনে আমার স্ত্রী খুব খুশি হয়েছিল, কেননা তাদের দুজনের বন্ধুত্ব সম্পর্কে বদলে যেতে চলেছে। এইভাবে তোমার মা প্রতিজ্ঞা করেছিল যে সে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেবে। তোমার মা হয়তো এই প্রতিজ্ঞা করে ভুলে গেছে, কিন্তু আমার স্ত্রীর এই কথা এখনো মনে আছে। আর তোমার ব্যাপারে রায়ও খুব ভালোভাবে জানে, কেননা ও ধীরে ধীরে যত বড় হচ্ছিল, ওর মা ওকে তোমার ব্যাপারে সব কিছু বলেছিল। রাইকে ওর মা বলতো, আমি তোর সম্বন্ধ ঠিক করে রেখেছি, আর তোর হবু স্বামীর নাম টুকাই। তাই মনের ভুলেও অন্য কোনো ছেলের ব্যাপারে চিন্তাও করবি না। তোর বিয়ে আমার বান্ধবীর ছেলের সাথেই হবে। আমার মেয়ে কখনো অন্য কোনো ছেলের দিকে ধ্যানও দেয়নি, কেননা ও ছোটবেলা থেকে শুনে আসছিল যে ওর সম্বন্ধ পাকা হয়ে গেছে। এই কারণে ও নিজের হৃদয় টুকাইয়ের নামে ছেলেকে বসিয়ে দিয়েছিল। আমি একটা ব্যাংকে চাকরি করতাম। আমি আমার মেয়েকে পড়াশুনো করিয়েছি। ওর কয়েক বছর পরে আমার ছোট মেয়ে গুনগুনের জন্ম হয়। সময় এভাবেই কাটতে লাগলো, কিন্তু তোমার মা ধীরে ধীরে আমাদের সাথে কথা বলা কমিয়ে দিল। তোমাদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির মেলামেশাও কম হয়ে গেল। রায়ের বয়স যখন 28 বছর হলো, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টে আমার পা বাদ চলে যায়। আমার অ্যাক্সিডেন্টে তোমার বাবার গাড়িতে হয়েছিল। সে চাইলে আমাকে হাসপাতালেও নিয়ে যেতে পারতো। সে যদি সময় মতো আমাকে হাসপাতালে নিয়ে যেত, তাহলে হয়তো আজকে আমি এইরকম পঙ্গু হয়ে থাকতাম না। কিন্তু তোমার বাবা আমাকে সেইখানে ফেলে পালিয়ে যায়। এ কথা যখনই আমার স্ত্রী জানতে পারে, তখন ও আমার এই অবস্থার দায়ী নিজের বান্ধবীর স্বামীকে ভাবে। এরপরে ওর মনে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। স্ত্রী ভালোবাসা আর বন্ধুত্বের ভালোবাসার মধ্যে সংঘর্ষ লেগে যায়। আমার স্ত্রী প্রতিজ্ঞা করেছিল তোমার বিয়ে ও রায়ের সাথেই দিয়ে ছাড়বে, যাতে বিয়ে হওয়ার পরে রায়কে দিয়ে তোমার বাবা মায়ের উপর প্রতিশোধ নিতে পারে। আমার স্ত্রী এই সমস্ত কিছু শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। আমার মেয়ে সব কিছু করার জন্য রাজি ছিল না। আমার বড় মেয়ে খুব সদাশীতে। ও নিজের মায়ের মতো একদমই চালাক চতুর নয়। আমি আমার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আমার মেয়ে রাই ওর মাকে পরিষ্কার বলে দিয়েছিল যে বিয়ে হয়ে যাওয়ার পরে ও শ্বশুরবাড়িতে গিয়ে এরকম কোনো ব্যবহার কখনোই করতে পারবে না, যাতে টুকাইয়ের উপর ওর ফ্যামিলি অসন্তুষ্ট হয়। কেননা ও ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসতো আর তোমাকে বিয়ে করতে চাইতো। আমার মেয়ে কখনোই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করতে রাজি হয়নি। প্রতিশোধ তো শুধু ওর মা নিতে চাইতো, আমার মেয়ে নয়। এই প্রতিশোধের আগুনে আর কেউ না, আমার মেয়েই জ্বলছিল।
কেননা ও তোমাকে ভালোবাসে আর বিয়ে করতে চাইতো। কিন্তু যখন ওর মায়ের কথায় রায় রাজি হলো না, তখন ওর মা গুনগুনকে নিজে দ্বিতীয় অস্ত্র বানিয়ে নেয়। সে ভেবে নিয়েছে দ্বিতীয় মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে তোমার বাবা মায়ের জীবন নরক বানিয়ে দেবে। ও আমার ছোট মেয়েকে অ্যাডমিশন জেনে বুঝে তোমার স্কুলে করিয়েছিল, আর ওকে প্রতিদিন শিখিয়ে দিত যে তোর টিচারকে গিয়ে এরকমটা বলতে হবে। আমার মেয়ে গুনগুন শুধু ওর মায়ের কথাতেই তোমাকে এরকম বলতে থাকতো। ওর মা চাইতো তোমাকে কোনোভাবে এখানে ডেকে এনে জোর জবরদস্তি তোমার বিয়ে গুনগুনের সঙ্গে দিতে, কেননা রায় এই পরিস্থিতিতে তোমাকে বিয়ে করার জন্য রাজি ছিল না। ও নিজের শ্বশুরবাড়ির লোকেদের উপর প্রতিশোধ নিতে চাইতো না। এই কারণে আমার স্ত্রী ছোট মেয়েকে নিজের অস্ত্র বানিয়ে নিয়েছিল। তাই তো সে নিজের ছোট মেয়ের বিয়ে তোমার সাথে দেওয়ার জন্য রেডি হয়ে গেছিল। আমার স্ত্রী পাগল হয়ে গেছে আর পাগলের মতো ব্যবহার করতে শুরু করেছে। আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। তোমাকে আমি সমস্ত কথা বলে দিলাম। আর এটাই আমাদের আসল বাড়ি। যে বাড়িতে তোমাকে আটকে রাখা হয়েছিল সেটা আমাদের পুরনো বাড়ি। আমার স্ত্রীর মাথায় প্রতিশোধের ভূত চেপেছিল। সে যে কোনো উপায়ে তোমার মা বাবার উপরে প্রতিশোধ নিতে চাইতো। এই লোকটার সমস্ত কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মানে এটা প্রতিশোধ নেওয়ার গল্প ছিল, যার কারণে আমাকে আটকে রাখা হয়েছে। লোকটি আমাকে বলল তুমি এখন স্বাধীন। কথা শোনার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাবা মা আমার নিখোঁজ হওয়াতে পাগল হয়ে গেছিল। এখন আমাকে পুরো সুস্থ দেখে আমার গলা জড়িয়ে ধরলো। তারা আমাকে জিজ্ঞেস করলে আমি তাদেরকে সমস্ত কথা বলে দিলাম। কথা শুনে তারাও আমার মতো চমকে গেছিল, কেননা আমার মায়ের ছোটবেলার বান্ধবী থেকে তারা এরকম আশা করেনি। বাবা লজ্জায় নিজের মাথা নিচু করে নিল। বাবা সেদিন ভয় পেয়ে গেছিল, এই কারণে তিনি তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বাবা বলেছিল যে সে রায়ের বাবার কাছে ক্ষমা চাইতে রাজি, তার কাছে গিয়ে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইবে। আমরা পুরো ফ্যামিলি রায়ের বাড়িতে চলে গেলাম। আমরা যখন ওদের বাড়িতে পৌঁছালাম, তখন রায়ের মা ওর বাবার উপরে চিৎকার চেঁচামেচি করছিল যে তুমি কেন ওকে ছেড়ে দিলে। তখনই হঠাৎ আমার বাবাকে দেখে তিনি খুব রেগে গেলেন, কিন্তু বাবা সোজা গিয়ে রায়ের বাবার কাছে ক্ষমা চাইল। রায়ের বাবা যখন নিজের স্ত্রীকে বোঝালেন, তখন তিনি বুঝতে পারলেন, কিন্তু তার একটা শর্ত ছিল যে আমাকে রায়কে বিয়ে করতে হবে। আমি তার শর্তে রাজি হয়ে যাই। কিছুদিন পরেই আমার আর রায়ের বিয়ে হয়ে গেল। এরপরে আমার মা আর আমার শাশুড়ির মধ্যে আগেকার বন্ধুত্ব আবার জেগে উঠল। আমাদের দুই ফ্যামিলির মধ্যে এখন সবকিছু ঠিক হয়ে গেছে। রায় খুব ভালো মেয়ে। আমি ওকে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিলাম। এখন আমি আমার স্ত্রীর সাথে খুব খুশি। আমার মা ওকে বৌমা নয় বরং মেয়ে মনে করে। এখন আমরা সবাই মিলেমিশে খুব খুশি আর শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছি, যাতে না তো কোনো দুঃখ না কোনো কষ্ট ছিল। গুনগুনকে আমরা এখন পুরনো কথা বলে রাগাতাম, আর এতে ওই বেচারি খুব লজ্জা পেয়ে যেত, কেননা সে শুধুমাত্র নিজের মায়ের কথা অনুযায়ী এসব করেছিল। আমি এখনো স্কুলে চাকরি করছি। এখন তো গুনগুনও অনেক বড় হয়ে গেছে। এখনো আমার ওর ছোটবেলার কথা মনে পড়লে এসব কথা বলে ওকে জ্বালাতাম। জীবনে কখনো প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এতটা নিচে নামা উচিত নয় যে অন্য কারো অপরাধের শাস্তি অন্য কেউ পাচ্ছে। এটা আমাদের মাথায় রাখা উচিত। কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে আমাদের ছেলে মেয়ের উপর জীবনভর এর খারাপ প্রভাব পড়ে। গুনগুনের মা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় ওকে খারাপ শিক্ষা দিয়েছিল। এই অবস্থায় কখনোই পৌঁছানো উচিত না, যাতে আমাদের বাচ্চার শৈশব নষ্ট হয়ে যায়। বাচ্চাদের সাথে সবসময় বাচ্চার মধ্যে ট্রিট করতে হয়। ধন্যবাদ বন্ধুরা।